সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পদার্থবিজ্ঞানের পাঠ প্রস্তুতি পর্বের লেকচার 2 তে। আজকের ক্লাসে আমরা ঢাল সম্পর্কে পড়াশোনা করব, অর্থাৎ স্লোপ সম্পর্কে। তো তোমরা 9-10 এ ঢাল সম্পর্কে একটু হালকা পাতলা পড়াশোনা করে আসছো, তোমাদের একটু হয়তো বেসিক ধারণা ঢাল সম্পর্কে আছে। তো আজকের ক্লাসে আমরা ঢালের বিস্তারিত পড়াশোনা করব। ঢাল দিয়ে কি কাজ করে, সরল রেখার ঢাল আমরা কিভাবে বের করতে পারি, বক্ররেখার ঢাল আমরা কিভাবে বের করতে পারি, বা ম্যাথমেটিক্সে বা ফিজিক্সের ঢালের প্রয়োজনীয়তাটা কি, এই জিনিসগুলোর বিস্তারিত আজকের ক্লাসে আমরা পড়াশোনা করার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। মেইন ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের ছোট একটা প্রবলেম সলভ করে দিব। এই প্রবলেমটা হচ্ছে গত ভিডিও রিলেটেড একটা প্রবলেম, একটা ম্যাথমেটিক্যাল লজিক্যাল ক্লাসের প্রবলেম। এটা আমি দেখলাম যে আমাদের যে ফার্স্ট ইয়ারের প্রাইভেট গ্রুপটা আছে ওই গ্রুপে একজন এই প্রবলেমটা দিয়েছিলাম। তো আমি আগে এই জিনিসটা একটু তোমাদের ক্লিয়ার করে দিই। প্রবলেমটা ছিল এরকম, ধরো আমি একটা ইকুয়েশন লিখলাম, ইকুয়েশনটা হচ্ছে এরকম x² + x + 1 = হচ্ছে 0। এটা হচ্ছে একটা সমীকরণ। এখন আমার ইচ্ছা হয়েছে এই সমীকরণের উভয় পক্ষকে আমি x দিয়ে ভাগ করব। আমি শুধু এক পক্ষকে ভাগ করতেছি না, উভয় পক্ষকেই ভাগ করতেছি। তাহলে আমি যদি এ পাশে x দিয়ে ভাগ করি তাহলে x² / x মানে x। আমি যদি a কে x দিয়ে ভাগ করি তাহলে হবে 1, আর a কে যদি x দিয়ে ভাগ করি তাহলে হবে 1 / x = 0। শূন্যকে আমি x দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ভাগ করলে শূন্যই হবে। শূন্যকে কিন্তু আমি কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি, বাট কোনো কিছুকে আমি কিন্তু শূন্য দিয়ে ভাগ করতে পারি না। তাহলে আমি এতটুকু পাইলাম যে উভয় পক্ষকে x দিয়ে ভাগ করলাম। এইবার একটা জিনিস খেয়াল করো, এই লাইন থেকে আমি এই জিনিসটা লিখতে পারি কিনা। এখানে কি আছে, x² + x + 1 = 0 আছে। তাহলে আমি x + 1 এই জিনিসটাকে রাখলাম। তাহলে এখানে দেখো x² এর আগে প্লাস আছে, ওটা যদি এই পাশে যায় তাহলে হয়ে যাবে -x²। তাহলে এখান থেকে আমি কি পাইলাম, x + 1 = -x²। ক্লিয়ার? এখন দেখো তো তুমি এই সমীকরণে এখানে কি আছে, x + 1, এটা কত, x + 1 = কত পাইছিলাম, -x²। তাহলে আমি এখানে এই যে x + 1 এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি কিনা, -x²। ঠিক আছে? তাহলে -x² + 1 / x = কত হচ্ছে, 0। এবার কি করতে পারি, এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে যাই। তাহলে এই পাশে নিয়ে গেলে 1 / x = হয়ে যাবে x²। এখন কোনাকুনি গুণ করি, বজ্রগুণ করি। বজ্রগুণ করলে কি দাঁড়াচ্ছে, x এবং x² গুণ হয়ে x³ = হচ্ছে 1। ওকে, এখন x³ যদি 1 হয় তাহলে x কত হবে, x হবে হচ্ছে 1। এই যে আমি x এর মান পেয়ে গেলাম, মূল পেয়ে গেলাম। এইবার খেয়াল করো, এই x এর মান নিয়ে, এই x এর মানটা নিয়ে আমি মেইন যে সমীকরণ ছিল সেই সমীকরণে বসাবো। মেইন সমীকরণ কি ছিল আমার, x² + x + 1 = 0। এই সমীকরণে বসাবো কার মান, x এর মান। এই যে x এর মূল তো আমি পাইছি, এই মানটা নিয়ে এখানে বসাবো। তাহলে বসালে দেখো তো আমি কি পাই, এখানে যদি বসাই তাহলে x² + x + 1 এটা = 0 ছিল। তাহলে x এর মান আমি বসাচ্ছি, তাহলে 1² + 1 + 1 এটা = 0। 1² 1 1, তাহলে এখানে কত হচ্ছে, 3, 1 + 1 + 1 3। ঠিক আছে, ইকুয়াল টু কত পাইলাম, 0 পাইলাম। তাহলে আমি দেখো কি প্রমাণ করে ফেললাম, 3 = 0। তো এটা, এই যে প্রমাণটা আমি করলাম, এটা হচ্ছে 3 = 0 প্রমাণ। তাহলে দেখো যে 3 = 0 প্রমাণ করে ফেলছি। এখান থেকে আমি যা খুশি তাই প্রমাণ করতে পারি, যা খুশি তাই কেমন প্রমাণ করতে পারি, দেখো এখান থেকে আমি 1 = 2 প্রমাণ করতে পারি। কিভাবে, 3 কে আমি 3 দিয়ে ভাগ দিব, তাহলে এখানে 3 কে 3 দিয়ে ভাগ দিলে হচ্ছে 1। 0 কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, 0। আমি যদি একটা কোনো কিছু ভুল প্রমাণ করতে পারি, সেখান থেকে আমি যা খুশি তাই প্রমাণ করতে পারি, কোনো ব্যাপার না। তাহলে 1 = 0 হয়েছে। এবার তুমি দুই পক্ষে 1 যোগ করে দাও, তাহলে 1 + 1 এখানে হবে 2, আর 0 + 1 এখানে হবে 1। তাহলে 2 = কত প্রমাণ হয়ে গেল, 1 প্রমাণ হয়ে গেল। তো এই যে এইভাবে আরেকটা জিনিস আমি প্রমাণ করলাম। এখন কথা হচ্ছে, এটা তো হতে পারে না, কোথাও না কোথাও তো গোঁজামিল আছে। তাহলে তুমি একটু, যারা প্রথম দেখতেছো তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ভিডিওটা এখানে থামায়, যে কোন লাইনে গোঁজামিল হয়েছে, তারপরে গিয়ে বাকি অংশ দেখবা, ভিডিওর বাকি অংশ। তাহলে এখন আসো, ভুলটা আমি আসলে কোন লাইনে করছি। ভুলটা করছি, অনেকে বলতে পারে যে এই যে x³ = 1, x এর দেখো ঘাত কত, 3। এই সমীকরণ থেকে x এর মূল আসবে কিন্তু 3টা, অবশ্যই 3টা মূল আসতে হবে। x এর ঘাত যত হবে মূল ততগুলো হতেই হবে। যদি আমি এখানে x² হইতো তাহলে মূল হইতো 2টা, এরকম হতো। এখন আমরা জানি কি x³ = 1, তাহলে x = 1, এই একটা মূলই আমরা জানি। কিন্তু তোমরা কমপ্লেক্স নাম্বারের যে অধ্যায়টা আছে, মানে তোমাদের ম্যাথমেটিক্সে জটিল সংখ্যার যে অধ্যায়টা আছে, ওইখানে তোমরা 1 এর √³ করবা, এবং 1 এর √³ করলে দেখবা যে 3টা জিনিস আসে। 1 এর √³ করলে, যে আমি যদি 1 এর √³ করি, √³ 1, এটা = 3টা জিনিস হয়। একটা হচ্ছে 1 হয়, আর একটা হয় ওমেগা, আর একটা হয় হচ্ছে ওমেগা²।
এমন অনেকে হয় কি ওমেগা ওমেগা স্কয়ার মানে কি, এগুলাকে জাস্ট সংক্ষেপে ওমেগা ওমেগা স্কয়ার লেখা হয়। জিনিসগুলো হচ্ছে এরকম যে 1 আর এটা হচ্ছে যে -1 প্লাস মাইনাস রুট, আমি আগে প্লাস দিয়ে লিখি, এটা মনে করো যে প্লাস রুট -3 ডিভাইডেড বাই হচ্ছে 2, আর একটা হচ্ছে -1 মাইনাস রুট -3 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটাকে এই যে এত বড় একটা জিনিস তো, এটাকে সংক্ষেপে বলা হয় ওমেগা এবং এটাকে বলা হয় হচ্ছে ওমেগা স্কয়ার। তুমি একটু খেয়াল করে দেখো, এই যে রুটের ভিতরে মাইনাস আছে, দেখো রুটের ভিতরে -3, রুটের ভিতরে -3, এগুলো হচ্ছে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। তো 1 কে যদি আমি রুট কিউব করি তাহলে শুধুমাত্র 1 পাই না, তার সাথে আরো এই দুইটা জিনিস পাই। তো আমি এখানে এই দুইটা জিনিস বাদ দিয়ে শুধুমাত্র কিন্তু 1 নিছি, সেই 1 কিন্তু এখানে বসাইছি। তো এখন কথা হচ্ছে কি, তাহলে 1 এর বাদ বাকি যে মূলগুলা বাদ দিলাম, এটা কি আমাদের সমস্যা? না, এটা আমাদের তেমন সমস্যা না, এটা আমাদের ভুল না, কারণ একটা মূল তো 1 হয়, তাই না? একটা মূল তো 1 হয়, তাহলে আমরা সেই মূলটাই এখানে বসাইছি, সমস্যা তো নাই। এই দুইটা ধরো বসালাম না, শুধু এইটাই বসালাম, সে যেহেতু মূল আমি তো বসাইতে পারি, এটা তো ক্লিয়ার। তাহলে এখানে ভুল করি নাই। ভুল কোথায় আমি করছি? ভুল করছি কোথায় একটু খেয়াল করে দেখো। মেইন যে আমার সমীকরণটা ছিল, সেই সমীকরণটা ছিল x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে সমীকরণ, এই সমীকরণ x এর ঘাত কত? 2, তাহলে মূল কয়টা হবে? 2টা। তাহলে এই সমীকরণের মূল 2টি। কি কি সেই মূল 2টি? কি কি সেই মূল 2টি হচ্ছে, দেখো মূল বের করার সূত্র কি জানি আমরা, x এর একটা মূল বের করার সূত্র কি দ্বিঘাত সমীকরণ থেকে মনে আছে? -b প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। এটা সূত্র আমরা 9 10 এ শিখছি মনে হয়। তাহলে এখন দেখো তো এখানে এই যে -b, এখানে কত হয় যে এটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস 1 ফরম্যাটে, তাহলে b হচ্ছে 1 প্লাস 1, a ও হচ্ছে 1। তাহলে সেই জিনিসগুলো আমরা বসাই যে -b মানে 1 প্লাস মাইনাস রুট বি স্কয়ার মানে 1 এর বর্গ মাইনাস 4a, a কত? a 1, a হচ্ছে 1, আর c কত? এই যে দেখো এটা হচ্ছে c, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে c হচ্ছে কত? 1, সেটা আমরা বসালাম, ডিভাইডেড বাই হচ্ছে 2a, 2 ইন্টু 1, a1। তাহলে এখান থেকে দেখো কি আসে? -1 প্লাস মাইনাস, এখানে আছে 1 বিয়োগ হচ্ছে 4, তাহলে -3, তাহলে রুট -3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে একটা মূল পাইলাম, দেখো দুইটা মূল পাইছি, কিন্তু একটা মূল হচ্ছে -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2, আর একটা মূল হচ্ছে -1 মাইনাস রুট -3 ডিভাইডেড বাই হচ্ছে 2। এই যে দুইটা মূল, এই সমীকরণের মূল কিন্তু 2টা, মূল কিন্তু 3টা না। এবং দেখো এই মূল 2টার মধ্যে 1 নেই, কিন্তু 1 নেই, এই যে মূল 2টা, এই মূল 2টার মধ্যে 1 নেই। তাহলে এই যে মেইন সে সমীকরণটা, এই সমীকরণটার মূল কিন্তু 1 না, এই সমীকরণের মূল 1 না। এখন তুমি খেয়াল করো, কোন সমীকরণের মূল যেটা না, ওই সমীকরণে যদি ওই জিনিসটা বসাও তাহলে কি সমীকরণটা সিদ্ধ হবে? কখনোই না। একটা সমীকরণের মূল যে জিনিসটা না, সেই জিনিসটা যদি তুমি সমীকরণে এনে বসাও তাহলে এটা কখনোই সিদ্ধ হবে না। তাই হয়েছে, যেহেতু এই সমীকরণের মূল 1 না, আমি দেখো এই যে মেইন সমীকরণ, এখানে এটা আমাদের মেইন সমীকরণ ছিল না, এখানে আসো, এই মেইন সমীকরণে আমি এই x এর মূল 1 বসাই ফেলছি, কিন্তু এই সমীকরণের মূল তো মূল 1 না। তাহলে এই সমীকরণের মূল যদি 1 নাই হয়, তাহলে এই সমীকরণে আমি 1 বসাইতে পারবো না, এবং যখন আমি 1 বসাই দিব তখন একটা ভুল জিনিস চলে আসবে, অর্থাৎ সমীকরণটা সিদ্ধ হবে না। দেখো ডান পাশ বাম পাশ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা সমান হবে না, তাহলে ভুল করছি আমি আসলে এই জায়গাটা। কিন্তু এই সমীকরণের দেখো খেয়াল করো, এই সমীকরণ বলো বা এই সমীকরণ বলো, যাই বলো না কেন, এই সমীকরণের মূল কিন্তু 3টা। দেখো এই যে এই লাইন থেকে তো আমি এই লাইনে আসি, তাহলে এই লাইন কি দাঁড়াচ্ছে? 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু x স্কয়ার, তাহলে কোনাকুনি গুণ করলে x কিউব ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে অতএব x ইকুয়াল টু হচ্ছে এই যে রুট কিউব 1, এবং রুট কিউব 1 করলে দেখো তো আমরা কত পাই? 1 ওমেগা ওমেগা স্কয়ার, মানে দেখো এই যে এই একটা জিনিস, এই একটা জিনিস এবং 1 পাই। তাহলে এর মূল কিন্তু এই যে এই সমীকরণটা, এর মূল কিন্তু 3টা, তার মধ্যে 1 আছে, ঠিক আছে? তাহলে এখানে আমি 1 বসাইতে পারবো, 1 বসাইলে সমীকরণ সিদ্ধ হবে এই সমীকরণে। কিন্তু এই সমীকরণের মূল কিন্তু 1 না, সেখানে কিন্তু 1 বসাইলে সমীকরণটা সিদ্ধ হবে না। তো আমরা আসলে ভুল করছিলাম এই জায়গাটা। আমরা 9 10 একটা জিনিস শিখাইছিলাম যে কোনো একটা সমীকরণ সমাধান করার পরে শুদ্ধি পরীক্ষা করতে হয়। কেন শুদ্ধি করতে হয়? কারণ আমি যে মূলটা পাইলাম, সেই মূলটা যে
আসলে সঠিক কিনা এটা আমার ওই সমীকরণে বসাই দেখতে হয় যে এই মূল দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয় কিনা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। তাহলে সমান হওয়ার জন্য এই পরীক্ষা করার জন্য আমাদের শুদ্ধি পরীক্ষাটা করতে হবে। এই জিনিসটা আমরা 9-10 করছি। তো এই জিনিসটা মাথায় রাখবা যে কোন সমীকরণের মূল যে জিনিসটা না ওটা আমি ওই সমীকরণে বসাইলে সমীকরণটা সিদ্ধ হবে না, এই ভুলটা আমরা এখানে করছিলাম। দেখো আমি আরেকটা উদাহরণ দিয়ে একটু বলি ব্যাপারটা। মনে করো একটা সমীকরণ আছে x² - 5x + 6 = 0। এই সমীকরণের আমি যদি মূল বের করি অর্থাৎ x যদি বের করি তাহলে x কত আসবে, x দুইটা জিনিস আসবে। দেখো এই সমীকরণের মূল আমি চাইলে এই সূত্র দিয়ে বের করতে পারি, আবার খুব সহজে মিডল টার্ম করেও বের করতে পারি। তো আমি যদি এই সূত্র দিয়ে বের করি তাহলে আসবে হচ্ছে এই যে -b, তাহলে -5 ± √b² মানে -5 এর স্কয়ার -4ac ডিভাইডেড বাই হচ্ছে 2 × 1। তো এখান থেকে তুমি হিসাব করে দেখবে x এর দুইটা মূল আসবে, একটা আসবে হচ্ছে 2 আর একটা আসবে হচ্ছে 3। এখন এই সমীকরণ আমি দেখো 2 বসায় সিদ্ধ করতে পারবো। 2 বর্গ মাইনাস 5 গুণ 2 প্লাস 6, তাহলে দেখো এটা সমান সমান 0 হয় কিনা, যেহেতু এই পাশেও কত আছে 0, সমীকরণ সিদ্ধ হওয়া মানে এটা সমান সমান এটা আসা। তাহলে এই যে 5 দুগুণে 10 মাইনাস 10, 4 আর 2 এর বর্গ 4, তাহলে এই যে 10 মাইনাস 10 তার মানে কত 0, এই যে 0 সমান সমান 0 হয়ে গেছে। তার মানে ডান পাশ বাম পাশ 2 বসালে সমান আসছে, তার মানে সমীকরণটা সিদ্ধ হয়েছে। দেখো 3 বসাইলেও হবে, 3² - 5 × 3 + 6, তাহলে এখানে 3 × 9 মাইনাস এই যে 15 প্লাস 6, তাহলে 6 আর 9 15 মাইনাস 15, তাহলে 0, এটা সমান সমান 0 আছে। তার মানে 3 বসাই আর 2 বসাই সমীকরণটা সিদ্ধ হয়। কিন্তু এখন আমার ইচ্ছা হয়েছে আমি 4 বসাবো, তাহলে 4 বসালে দেখো তো কি হয়, 4 এর বর্গ মাইনাস 5 গুণ 4 প্লাস 6, দেখো তো এটা সমান সমান 0। এবার মানে 2 পাশটা সমান হয় কিনা, তাহলে 4 এর বর্গ 16, 4 পাঁচা 20 আর 6, তাহলে 16 আর 6 22, 22 বিয়োগ 20, তার মানে 2 সমান সমান 0। দেখো এই যে 2 সমান সমান 0 চলে এসেছে, যে জিনিসটা ঠিক হলো না। কেন আমি এই জিনিসটা মানে ঠিক হইলো না আমার, কারণ x এর মূল আমি 4 বসাইছি, কিন্তু x এর মূল কি 4 ছিল, 2 আর 3 ছিল, 4 ছিল না। তাহলে এই সমীকরণে যদি আমি x 4 বসাই তাহলে ভুল জিনিস আসবে। ঠিক একই ঘটনা এখানে ঘটছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে কোথায় আমি আসলে লজিক্যাল ফ্যালাসি করছিলাম। তো এই জিনিসগুলো একটু খুব ভালো করে খেয়াল রাখবা। তো চলো এখন আমরা মেইন লেকচারে চলে যাই, মেইন ক্লাসে চলে যাই। এবার আসো আমাদের আজকের পড়াশোনার টপিকে। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ঢাল। ইংরেজিতে ঢালকে বলা হয় হচ্ছে স্লোপ। ঢালের আর একটা বাংলা নাম আছে, সেই বাংলা নামটা হচ্ছে নতি। কি? নতি। লিখে নিই আমরা একটু, নতি। এখন এভাবে চিন্তা করো যে আমরা ঢাল সম্পর্কে আগে কোনোদিন কিছু শুনি নাই, আজকেই প্রথম আমরা মনে করো ঢালের নামটা শুনলাম, মানে এর আগে জিন্দগিতে ঢালের নামটাও আমরা শুনি নাই। তাহলে আমরা একেবারে রুট লেভেল থেকে ঢাল জিনিসটাকে বোঝার চেষ্টা করব, এই ঢাল জিনিসটাকে ফিল করার চেষ্টা করব, এবং ঢাল দিয়ে কি কাজ করে, ঢাল দিয়ে কি বোঝায়, এই জিনিসটা আমরা দেখব। তো তার জন্য প্রথমে আমার একটা সরল রেখা লাগবে, একটা সরল রেখার সমীকরণ লাগবে। তারপরে সেই সমীকরণটা থেকে আমি সরল রেখাটাকে গ্রাফে আঁকবো। তো তার জন্য আমি প্রথমে খুবই সিম্পল একটা সরল রেখা, খুবই সাদাসিধা একটা সরল রেখার সমীকরণ ধরে নিচ্ছি, সেটা হচ্ছে y = 2x। এটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখা, যেহেতু তোমাদের 9-10 এর সরল রেখার বেসিকটা জানা আছে। তো এটা যদি তুমি নাও বুঝতে পারো যে এটা মূল বিন্দুগামী সরল রেখা নাকি অন্য কোনো ধরনের সরল রেখা, সমস্যা নেই, এই জিনিসটাকে আমরা গ্রাফে আঁকবো। তো কিভাবে আঁকতে পারি, এই সমীকরণের উপরস্থ কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক আগে আমি নির্ণয় করি। মানে আমি জানি না যে এটা কি ধরনের রেখা হবে, এই কারণে আমি এর উপরস্থ কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক আগে আমি নির্ণয় করি। তো তার জন্য আমি একটা ছক করি আগে। তাহলে এই ছকে আমি কয়েকটা স্থানাঙ্ক নির্ণয় করব, অর্থাৎ কোটি এবং ভুজ নির্ণয় করব। তো এটা হচ্ছে আমাদের ভুজ মানে x, আর এটা হচ্ছে কোটি মানে y। তো প্রথমে মনে করো x এর মান আমি 0 বসালাম। x এর মান যদি 0 বসাই তাহলে y এর মানও আসবে 0। x এর মান যদি 1 বসাই তাহলে y এর মান আসবে 2। x এর মান যদি আমি 2 বসাই তাহলে y এর মান আসবে কত, 4। x এর মান 3 বসাইলে আসবে হচ্ছে 6, 4 বসাইলে আসবে হচ্ছে 8, এবং 5 বসাইলে আসবে হচ্ছে 10। এভাবে আমি আরো কয়েকটা বিন্দু নির্ণয় করতে পারি, কিন্তু আপাতত আমাদের এরকম 6টা বিন্দু হলেই কাজ চলে যাবে। এখন আমি কি করব, আমি দেখতে চাই এটা কেমন ধরনের রেখা হয়। তাহলে আমি করব কি, এই স্থানাঙ্কগুলোকে গ্রাফে বসাবো। বসা যোগ করলে আমি তো বুঝতে পারবো যে এটা কি ধরনের রেখা হবে। তো গ্রাফে বসানোর জন্য মনে করো এটা হচ্ছে আমাদের y অক্ষ এবং এটা হচ্ছে আমাদের x অক্ষ। এখন আমি প্রথম যে বিন্দুটা তার স্থানাঙ্ক বসাই 0 0, তাহলে সেই বিন্দুটা আসবে এখানে, এটা হবে 0 0। এরপরে বিন্দুটা হচ্ছে 1 2, তাহলে x এর মান হচ্ছে 1, এটা চিন্তা করো x এর মান 1, y এর মান হচ্ছে 2, তাহলে y অক্ষে চিন্তা করো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এটা। গ্রাফে আমি এই বিন্দুটা পাবো। এরপরে হচ্ছে 2 4, তাহলে x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3 4, এটা, তাহলে বিন্দু পাবো হচ্ছে এটা।
তারপরে এক্স এর মান 3 হলে ওয়াই এর মান হচ্ছে 6, 5, 6, তখন আমি বিন্দু পাবো হচ্ছে এইটা। এরপরে 4 যখন নিচ্ছি আমি, তখন আমি পাচ্ছি 7, 8, তাহলে তখন আমার বিন্দু হবে হচ্ছে এটা, এরকম একটা বিন্দু হবে, আর একটু উপরের দিকে উঠবে, এরকম একটা বিন্দু হবে। এখন আমি যদি এই বিন্দুগুলোকে যোগ করি, যোগ করলে তো আমাদের কাঙ্ক্ষিত এই যে সমীকরণের রেখাটা কেমন হবে সেটা পাবো। তাহলে এখন যোগ করি, দেখো এই যে এই বিন্দুগুলাকে যোগ করে দিচ্ছি। তাহলে এই বিন্দুগুলাকে যোগ করলে দেখো আমি একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণই পাচ্ছি। এই যে একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ পাইলাম। দেখো এই রেখাটা এই যে মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 1, 2 বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আমাদের 2, 4, এই বিন্দুটা 3, 6, এই বিন্দুটা হচ্ছে 4, 8 বিন্দু। এরকমের উপরে আরো বিন্দু পাওয়া যাবে, এই কারণে তীর চিহ্ন দিয়ে দিলাম, যেটা ঊর্ধ্বগামী এভাবে চলে গেছে। এখন আমি যে জিনিসটা বের করতে চাই, আমি বের করতে চাই এই যে সমীকরণের বা এই যে গ্রাফের এক্স অক্ষে একক পরিবর্তনে, ভালো করে শোনো, এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তন কতটুকু হয় এই জিনিসটা আমি নির্ণয় করতে চাই। তো তার জন্য দেখো আমি তো অনেকগুলো বিন্দু নিছি, তো এখান থেকে খুশি মতো নিজের ইচ্ছা মতো যে কোনো দুইটা বিন্দু নিই। তো আমি এই বিন্দুটা নিচ্ছি আর এই বিন্দুটা নিচ্ছি, যে এই বিন্দুটা নিব আর এই বিন্দুটা নিব। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কত কত আছে, 1, 2 এবং তারপরে 3, 6। তাহলে এক্স অক্ষে 1 থেকে বেড়ে সে কোথায় গেছে, 3-এ গেছে। তাহলে এক্স অক্ষের এই পরিবর্তনটা কত, 2 একক না, 1 থেকে বেড়ে 3, তাহলে 3 বিয়োগ 1, 2। আর ওয়াই অক্ষের পরিবর্তন 2 থেকে হয়েছে 6, তাহলে ওয়াই অক্ষের পরিবর্তন দেখো এই যে 6 বিয়োগ 2, তার মানে কত, 4। তো আমি বের করতে চাচ্ছি যে এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষে কতটুকু পরিবর্তন হয়। তো এটা সেই ঐকিক নিয়মের, ছোটবেলার ঐকিক নিয়মের ক্যালকুলেশন, যে এক্স অক্ষে এত পরিবর্তনের জন্য ওয়াই অক্ষে পরিবর্তন এত, অর্থাৎ একক পরিবর্তন কত, ঠিক আছে। তাহলে আমরা দেখো তো আমি পাইলাম যে এই যে 2 একক এক্স অক্ষে পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তন হয়েছে 4 একক। তাহলে এই জিনিসটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা, যে এক্স অক্ষে 2 একক পরিবর্তনে ওয়াই অক্ষে পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে 4 একক। তাহলে অতএব এক্স অক্ষে 1 একক পরিবর্তনে ওয়াই অক্ষে পরিবর্তন, এটা হবে 4/2। তাহলে কতটুকু হচ্ছে, 2, ঠিক আছে। এই যে জিনিসটা তুমি বের করলা না, এই যে 2 আমি বের করলাম, এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষে কতটুকু পরিবর্তন হবে, এই জিনিসটাকে বলা হচ্ছে ঢাল। মানে একক পরিবর্তন, এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষের বৃদ্ধি বা হ্রাসের হার, অর্থাৎ পরিবর্তনের হারটা, সেই জিনিসটাকে বলা হচ্ছে ঢাল। কার সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এটাকে বলা হচ্ছে ঢাল। বুঝতে পারছো, আমরা আসলে ঢালটাকেই নির্ণয় করে ফেলছি, তাহলে এটাই হচ্ছে ঢাল। তাহলে এখন আমি যদি তোমাকে বলি ভাই ঢালের সংজ্ঞাটা দাও তো, তাহলে তুমি এখান থেকে ঢালের সংজ্ঞাটা দিতে পারবা না। আমরা বলতে পারবো না যে কোনো একটা সমীকরণে এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তনটাকেই বলা হয় হচ্ছে ওই সমীকরণের বা ওই রেখার ঢাল। তাহলে আমরা দেখো তো সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি কিনা, যে উপরে লিখতেছি সংজ্ঞাটা, যে এক্স অক্ষের একক পরিবর্তনে কোন সমীকরণের ওয়াই অক্ষের পরিবর্তনকে তার মানে সেই রেখার বা সেই সমীকরণের ঢাল বলে। এইটা হচ্ছে ঢালের একটা সংজ্ঞা, আমরা ঢালের একটা সংজ্ঞা পাইলাম। তো এখন দেখো এই জিনিসটাকে আমি একটু এভাবে লিখতে চাই, এই যে 4/2, এই জিনিসটাকে আমি একটু এভাবে লিখতে চাই, যে 4 আমি পাইছিলাম হচ্ছে 6 থেকে 2 বিয়োগ করে, এবং এই নিচের 2 আমি পাইছিলাম হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করে। এবং আমাদের যে মানে বিন্দু দুইটা আমি নিয়েছিলাম, সেই বিন্দুটা একটা হচ্ছে 6, 3 বিন্দু, এবং আরেকটা বিন্দু হচ্ছে 2, 1 বিন্দু, সরি উল্টা লিখে ফেললাম, 3, 6 বিন্দু এবং আরেকটা হচ্ছে 1, 2 বিন্দু। ওকে, এইরকম দুইটা বিন্দু আমি নিয়েছিলাম। এই দুইটা বিন্দুর উপরে হচ্ছে যে 6 বিয়োগ 2 আর নিচে হচ্ছে 3 বিয়োগ 1, এইভাবে আমি জিনিসটা পাইছিলাম। এখন দেখো তোমরা 9, 10-এ ঢালের সংজ্ঞা কিন্তু অন্য জিনিস পড়ছিলাম। ঢালের সংজ্ঞা তোমরা পড়ছিলে এরকম, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন সরল রেখা যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টকে ঢাল বলে।
তোমরা 9 10-এ এই সংজ্ঞাটা পড়ে আছো, তোমাদের বইতে কিন্তু এরকম একটা সংজ্ঞা ছিল যে কোন রেখা সেই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের ট্যানজেন্টকে ঢাল বলে। তাহলে আমি এই জিনিসটা একটু লিখি যে কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। এটা তোমরা 9 10-এ বইতে পড়ে আসছো। এখন আমি যে সংজ্ঞা দিছি সেই সংজ্ঞার সাথে এই সংজ্ঞার তো কোনো মিল নাই, কিন্তু জিনিস একই। তাহলে দেখো জিনিস একই সেটা আমরা কিভাবে বুঝতে পারি? এই যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এইটা না এক্স অক্ষের ধনাত্মক দিক, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, এই যে এই কোণ তৈরি করে, এই কোণের ট্যানজেন্ট, এই কোণটাকে আমি বললাম এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই কোণের ট্যানজেন্ট সেটাকে বলা হয় ঢাল। তো আমি এই কোণের ট্যানজেন্টটা বের করার চেষ্টা করি। কিভাবে আমি বের করতে পারি? তুমি দেখো, আমি এই মনে করো যে কোনো দুইটা বিন্দু নিব, এই যে 1 2 এবং 3 6, এই দুইটা বিন্দু নিলাম। এই দুইটা বিন্দু নিয়ে যে এখান থেকে এরকম একটা সরল রেখা আঁকলাম এক্স অক্ষের সমান্তরাল করে, এবং তারপরে এখান থেকে একটা লম্ব টানলাম, এই যে লম্বটা টানলাম। তাহলে লম্ব টানলে এই কোণটা যদি থিটা হয়, অবভিয়াসলি এই কোণটা থিটা হবে, অনুরূপ কোণ। এইটা আর এটা সরল রেখা, সমান্তরাল সরল রেখা, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও হবে থিটা। এখন তুমি দেখো এই কোণের ট্যানজেন্ট, তাহলে এই কোণের ট্যানজেন্ট মানে এইটা হচ্ছে লম্ব, তাই তো, আর এইটা হচ্ছে ভূমি। তাহলে এই কোণের ট্যানজেন্ট মানে ট্যান থিটা, এই যে ঢাল বলে, তাহলে ট্যানজেন্ট মানে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু হবে কত? লম্ব বাই ভূমি। ক্লিয়ার? এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম। এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, এই যে লম্বটার মান কতটুকু হয়? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা ছিল 3, আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা ছিল 1, তাই তো? তাহলে তুমি দেখো তো এইখান থেকে এতটুকু, এই যে এইখান থেকে এতটুকু, এটাই এখানে না? তাহলে এইখান থেকে এই যে এতটুকু, এইটুকুর মান কত হবে? 3 বিয়োগ 1। এই যে এইখান থেকে এতটুকু, এটা হবে 3 বিয়োগ 1। তাহলে এই যে দেখো এইটা মানেই ভূমি, এই ভূমি হচ্ছে 3 বিয়োগ 1। আর এই যে লম্বের ব্যাপারটা দেখি, এইখান থেকে এই পর্যন্ত এই যে এতটুকু দূরত্ব, এইটুকু হচ্ছে ওই যে ওয়াই অক্ষে 6, আর এইখান থেকে এতটুকু, এইটুকু হচ্ছে দেখো এই যে এর কোটি কত? 2। তাহলে এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 2, তাহলে এইটুকু হবে 2। তাহলে দেখো তো এবার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের লম্ব যে এতটুকু, এই এতটুকু কত হচ্ছে? এই যে এইখান থেকে এতটুকু, এটা হচ্ছে 6 বিয়োগ 2, 6 বিয়োগ 2। এই যে আমি লিখে নিলাম। এই জিনিসগুলোকে মুছে দিই, চিত্র অনেক ভয়ঙ্কর চিত্র হয়ে যাবে এই জিনিসগুলো থাকলে। তাহলে আপাতত এতটুকু মুছে দিলাম। তাহলে এইটুকু তো আমরা বুঝতে পারলাম যে 6 বিয়োগ 2, আর এটা হচ্ছে 3 বিয়োগ 1। তাহলে তুমি এবার একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এখানে মানগুলো লিখি, তাহলে লম্বের মান হচ্ছে 6 বিয়োগ 2, এবং এই যে ভূমি তার মান হচ্ছে 3 বিয়োগ 1, এবং 6 বিয়োগ 2 কত? 4, 3 বিয়োগ 1 কত? 2, তার মানে মান কত হচ্ছে? 2। এবং দেখো আগে আমরা ঢাল পাইছিলাম 2, সেটা ছিল যে 6 বিয়োগ 2 এবং 3 বিয়োগ 1, এখানেও তাই আছে 6 বিয়োগ 2, 3 বিয়োগ 1, এটা হচ্ছে 2। তার মানে ঢালেরকে আমি যেভাবেই সংজ্ঞায়িত করি না কেন, জিনিস একই। আমি এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে, সঠিক কথা। আবার আমি যদি এভাবে বলি এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের যতটুকু পরিবর্তন হয় সেটাকে ঢাল বলে। এই দুইটা জিনিস একই কথা। দেখো এখানেও আসছে 6 বিয়োগ 2 বাই হচ্ছে 3 বিয়োগ 1, এখানেও আসছে 6 বিয়োগ 2 বাই 3 বিয়োগ 1। ক্লিয়ার? এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি। এখন তোমরা 9 10 আরেকটা জিনিস দেখছিলা, যে তোমার 9 10 বইতে আরেকটা জিনিস লেখা ছিল, ঢাল সমান সমান হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। দেখো আমি এই দুইটা বিন্দু নিয়ে হিসাব করছি না? তাহলে আমি এই বিন্দুটাকে যদি বলি এটা হচ্ছে x1 y1, এর ভুজ হচ্ছে x1 এবং কোটি হচ্ছে y1, আর এই বিন্দুটাকে আমি যদি বলি এটা হচ্ছে x2 y2, ভুজ হচ্ছে x2, কোটি হচ্ছে y2। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে এই যে এখানে তাকাও, 3 আর 6, 1 আর 2, তাহলে এই যে এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। তো তুমি উপরে কি কাজ করছো একটু খেয়াল করে দেখো, এখানে কি কাজ করছো? 6 বিয়োগ 2, তাহলে 6 বিয়োগ 2 মানে কি? y2 মাইনাস y1 না? এই যে এখন আমি এখানে লিখি 6 বিয়োগ 2, তাহলে এটা হচ্ছে y2 মাইনাস y1, আর নিচে 3 বিয়োগ 1, তাহলে 3 হচ্ছে x2, 1 হচ্ছে x1, তাহলে x2 মাইনাস হচ্ছে x1। কি দাঁড়াইলো এটা? উপরে কি দাঁড়াইলো? কোটিদ্বয়ের অন্তর, তাই তো? আর নিচে কি লেখা দাঁড়ালো? ভুজদ্বয়ের অন্তর। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি না যে এটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, উপরে কোটিদ্বয়ের অন্তর
এবং নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমরা ঢালকে দেখো অনেক ভাবে সংজ্ঞায়িত করলাম। যদি কেউ এই জিনিসটা বলে যে কোটিদ্বয়ের অন্তর এবং ভুজদ্বয়ের অন্তর, এই জিনিসটাকে ঢাল বলে, কথা সত্য, একই জিনিস। তাহলে আমরা মোটামুটি তিন ভাবে ঢাল জিনিসটাকে বুঝলাম। এখন আমরা একবারে ঢালের সূত্রটা লিখে ফেলবো একবারে। তাহলে এবার দেখো যে একবারে লিখতেছি যে ঢালকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে? ইংলিশে ঢালকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে ঢাল। তাহলে ঢাল এম ইকুয়াল টু, এটা আমি বলতে পারি ট্যান থেটা। এই ট্যান থেটাকে আমি এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে লম্ব বাই ভূমি, এটা আমি লিখতে পারি। তাহলে লম্ব বাই ভূমি এটা মানে হচ্ছে, আমি একবারে লিখে দিই, এটা মানে হচ্ছে এই যে y2 মাইনাস y1, আর এটা হচ্ছে x2 মাইনাস x1। তাহলে এই যে উপরে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তাহলে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ঢাল। তাহলে ঢাল হচ্ছে ট্যান থেটা, কোটিদ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, মানে লম্ব বাই ভূমি। তাহলে ঢালের সূত্রটা আমরা লিখে ফেললাম। তাহলে ঢাল জিনিসটাকে কি আমরা বুঝতে পারছি এই জিনিসটাকে? এখন এইখান থেকে দেখো, খেয়াল করো, আমি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে জিনিসটা তোমাকে বুঝাইছি। তুমি যদি বলো যে ভাই আমি এই দুইটা বিন্দু নিব না, অন্য দুইটা বিন্দু নিব, অন্য দুইটা বিন্দু নিলে কি সমস্যা হবে? আমি কি অন্য কিছু ঢাল পাবো? না, একই ঢাল পাবো। তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি এই দুইটা বিন্দু নিয়ে হিসাব করি, এই দুইটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দু নিয়ে হিসাব করলে দেখো এই যে এই হচ্ছে কোণ, এই কোণের ট্যান থেটা, যে ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তখন লম্ব হবে এইটা আর ভূমি হবে এইটা। তাহলে এতটুকু পাওয়া যাবে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর দিয়ে। তাহলে কোটিদ্বয়ের অন্তর কত? 8 আর 6, তাহলে 8 বিয়োগ 6। আর ভুজদ্বয়ের অন্তর কত হবে? 4 বিয়োগ 3, তাহলে 4 বিয়োগ 3। ঠিক আছে? তাহলে উপরে কত দাঁড়াচ্ছে? 8 বিয়োগ 6 মানে 2, আর নিচে 4 বিয়োগ 3 মানে 1, তার মানে কত দাঁড়াচ্ছে? 2। দেখো তো ঢাল আগেও কত পাওয়া গেছিল? 2। এভাবে তুমি যে কোনো দুইটা পয়েন্ট নাও, যে কোনো দুইটা পয়েন্ট তুমি হিসাব করে দেখো, ট্যান থেটা বের করে দেখো, বা কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর নিয়ে দেখো, এখানে ঢালের মান সর্বদাই পাওয়া যাবে 2। তাহলে আমি যদি বলি এই সরল রেখার যে কোনো পয়েন্টে ঢালের মান সমান হবে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টে ঢালের মান সমান হবে। আমি যদি বলি x এর মান 1, এই বিন্দুতে ঢাল কত? 2। x এর মান 2, এই বিন্দুতে ঢাল কত? 2। আমি যদি বলি x এর মান 1.5, এই বিন্দুতে ঢাল কত? তাহলে x এর মান যদি 1.5 মানে 2 এবং 1 এর মাঝখানে কোনো বিন্দু হয়, সেখানেও ঢাল হবে 2। মানে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান। খুব ভালো করে খেয়াল করবে এই কথাটা, সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান। তাহলে আমরা এই জিনিসটা তো বুঝতে পারলাম যে হ্যাঁ, সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান। এই জিনিসটাকে আমরা একটু নোট করার মতো করে লিখব। প্রশ্ন হচ্ছে সরল রেখার প্রতিটি বিন্দুতে কি ঢাল সমান? এটা তোমাকে প্রশ্ন করছে যে একটা সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, ঢাল সমান। একটু আগে তো আমরা এই জিনিসটা দেখলাম যে একটা সরল রেখার প্রত্যেকটা পয়েন্ট, আমি যে পয়েন্টে তোমাকে ঢাল নির্ণয় করতে বলি, ঢাল সর্বদাই একই জিনিস হবে। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডিফারেন্সিয়েশন আমরা বুঝতে চাই, তো ডিফারেন্সিয়েশন বোঝার জন্য এই ঢালের ব্যাপারগুলা, এগুলা কিন্তু ফিল করা খুবই জরুরি। এগুলা যদি তুমি ফিল করতে না পারো, তাহলে কিন্তু তুমি ডিফারেন্সিয়েশন বুঝতে পারবে না। তাহলে আমরা আগে উত্তরটা একটু লিখে নিই যে হ্যাঁ, সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান। হ্যাঁ, সমান, উত্তরটা লিখলাম। এবার আমরা এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করি। আগেও ব্যাখ্যা করছি, এখন যেহেতু নোট করে রাখবো খাতায়, এই জন্য আমি আরেকটু ব্যাখ্যা করতেছি। এটা হচ্ছে আমাদের গ্রাফের y অক্ষ আর x অক্ষ। তো আমি একটা খুবই সিম্পল একটা সরল রেখা ধরে নিলাম যে মূলবিন্দুগামী একটা সরল রেখা। তো এই যে মূলবিন্দুগামী সরল রেখা, এই মূলবিন্দুগামী সরল রেখার দেখো প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান। ঢালের সংজ্ঞা কি ছিল? x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্টকে ঢাল বলে। তাহলে আমি মনে করো যে এরকম কয়েকটা পয়েন্ট নিই, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দেখি তো x অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কি কোণ তৈরি করে। তাহলে এটা হচ্ছে x অক্ষ, x অক্ষের ধনাত্মক দিক এটা, তার সাথে এই সরল রেখা যে কোণ তৈরি করে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা। এখন আমি দেখতে চাই এই বিন্দুতে x অক্ষের সাথে তার কোণ কত। তাহলে x অক্ষের সমান্তরাল করে একটা রেখা আঁকি, এই বিন্দুতে x অক্ষের সমান্তরাল করে একটা রেখা আঁকি, এই বিন্দুতে x অক্ষের সমান্তরাল করে একটা রেখা আঁকি। তাহলে দেখো এইটা আর এইটা x অক্ষের সমান্তরাল রেখা, এইটা তাদের ছেদক। তাহলে এই কোণটা থিটা হলে অনুরূপ কোণ হিসেবে এই কোণটাও থিটা হবে। অনুরূপভাবে এইটা আর এইটা x অক্ষের সমান্তরাল সরল রেখা, তাহলে এই কোণটাও থিটা হবে অনুরূপ কোণ হিসেবে, এই কোণটাও থিটা হবে অনুরূপ কোণ হিসেবে। তাহলে এই বিন্দুতে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ থিটা, এখানেও একই কোণ, এখানেও একই কোণ, এখানেও একই কোণ। তাহলে এইখানকার ট্যান থিটা, এইখানকার ট্যান থিটা, এইখানকার ট্যান থিটা, এইখানকার ট্যান থিটা, এই সবগুলো মান কিন্তু সমান হবে। কি বুঝতে পারছি যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের ট্যানজেন্টকে ঢাল বলে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে যেহেতু কোণ একই, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট ট্যান থিটা এটাও একই হবে, তার মানে ঢাল সমান হবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে হ্যাঁ,
যে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান হয়, বিশেষত সরল রেখার, বক্ররেখার কিন্তু হবে না। এটাই ঝামেলা, যে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান হয়, বা বক্ররেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান হয় না। তো আমরা যখন বক্ররেখার ঢাল পড়বো তখন আমরা জিনিসটা দেখবো যে বক্ররেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল কেন সমান হয় না, বা বক্ররেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো এখন আমরা ঢাল দিয়ে একটা জিনিস বুঝতে চাই যে ঢাল এই জিনিসটা কি করে, ঢাল দিয়ে কি বুঝায়। মানে আমি ঢাল নির্ণয় করলাম, বুঝলাম, ঢালের সংজ্ঞা বুঝলাম, ঢাল নির্ণয় করলাম, এবং এটা দেখলাম যে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান। এখন প্রশ্ন হচ্ছে ঢাল দিয়ে কি কাজ করে। তাহলে আমরা এই প্রশ্নটা লিখি। প্রশ্নটা হচ্ছে ঢালের কাজ কি, ঢালের কাজ কি, ঢাল দিয়ে কি বুঝি, ঢাল দিয়ে কি বুঝি। দেখো ঢালের কাজ তো আসলে বলে শেষ করা যাবে না। ম্যাথে ফিজিক্সে ঢালের যে কত ধরনের ব্যবহার আছে তুমি কল্পনাও করতে পারবে না। ইভেন আমরা মানে প্রত্যেক জীবনেও ঢালের অনেক ব্যবহার করি। তো এই জিনিসটাকে আমি দেখো কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ঢাল দিয়ে আমরা কি বুঝতে পারি আগে এই জিনিসটা একটু বলে নিই, যে ঢালের মান বেশি বা ঢালের মান কম এই জিনিস দ্বারা আমরা কি বুঝি। আমি মনে করো যে দুইটা রেখা আঁকলাম, এই একটা রেখা আর এই একটা রেখা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটার কোণ হচ্ছে 30 ডিগ্রি আর এই রেখাটার কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তুমি একটু খেয়াল করো, দুইটা রেখারই ঢাল বের করো। তাহলে এই রেখার ঢাল যদি আমি বের করি তাহলে এর ঢাল মানে ট্যান থেটা, তাহলে ট্যান হবে 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 0.57, এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান। আর এই রেখার যদি আমি ঢাল বের করি মানে ট্যান থেটা, তাহলে এটা হবে ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে 1.73। তাহলে তুমি দেখো তো কার ঢালটা বেশি, কার ঢালের মানটা বেশি। এটার ঢালের মান বেশি না, তাহলে এর আমি একটু লিখি, এর ঢাল বেশি আর এর তুলনায় এর ঢালটা হচ্ছে কম। এবার তুমি আমাকে বলো ঢাল দিয়ে তুমি কি জিনিসটা বোঝো। এর ঢালের মান হচ্ছে 0.57 এবং এর ঢালের মান হচ্ছে 1.73। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি ঢাল দিয়ে এখানে কি বুঝতেছো। তুমি দেখো খেয়াল করো, এই দুটো রেখাই হচ্ছে ঊর্ধ্বগামী। এই রেখাটা এই যে এইভাবে ঊর্ধ্বগামী হয়ে গেছে, এই রেখাটা এইভাবে ঊর্ধ্বগামী হয়ে গেছে। এখন তুমি বলো তো কোনটা বেশি ঊর্ধ্বগামী, বেশি খাড়া হয়ে ঊর্ধ্বগামী কোনটা? অবশ্যই এইটা। দেখো এটা একটু ফ্ল্যাট, এটা একটু হেলে আছে, কিন্তু এর এর তুলনায় এটা একটু বেশি খাড়া হয়ে উপরের দিকে উঠে গেছে। তাহলে আমরা এই জিনিসটা কি বলতে পারি যে যার ঢাল বেশি হবে সে বেশি ঊর্ধ্বগামী, যার ঢাল বেশি হবে সে বেশি ঊর্ধ্বগামী। দেখো এর ঢাল হচ্ছে 0.57, এর ঢাল হচ্ছে 1.73। এর তুলনায় এর ঢাল বেশি, এই কারণে দেখো এর তুলনায় এ একটু বেশি ঊর্ধ্বগামী। তাহলে ঢাল বেশি দিয়ে আমরা কি বুঝতে পারছি, ঢাল কম দিয়ে কি বুঝতে পারছি, এটা বোঝা গেল। তাহলে আমরা বুঝতে পারবো যে যার ঢাল বেশি, যে সরল রেখার ঢাল বেশি সে বেশি খাড়া হয়ে ঊর্ধ্বগামী, খাড়া হয়ে ঊর্ধ্বগামী। যেমন আমি যদি তোমাকে বলি এই দুইটা সরল রেখার মধ্যে কোন রেখাটা বেশি খাড়া, তাহলে অবশ্যই এই রেখাটা, এটাকে আমি বললাম 2 নম্বর রেখা, এটাকে আমি বললাম 1 নম্বর রেখা। তাহলে অবশ্যই বলতে হবে যে 2 নম্বর রেখাটা বেশি খাড়া, কারণ তার হচ্ছে ঢাল বেশি। এখন এবার আসো, ঢাল কিন্তু ধনাত্মক ঋণাত্মক দুইটা জিনিসই হতে পারে। দেখো আমি এখানে আঁকতেছি, মনে করো সরল রেখার সমীকরণ হয়তো y = -2x। তাহলে y = -2x হলে আমি যে বিন্দুগুলা পাইতাম সেই বিন্দুগুলা দেখো তো কেমন হইতো। এটা x, এটা y, তাহলে 0 0 হইতো। x এর মান যদি 1 হইতো তাহলে y এর মান হইতো -2, x এর মান যদি 2 হইতো -4, x এর মান যদি 3 হইতো তাহলে -6, x এর মান যদি 4 হইতো তাহলে -8। বিন্দুগুলো আমি এরকম পাইতাম। তাহলে এই বিন্দুগুলোকে আমি যদি গ্রাফে আঁকি, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে গ্রাফে আঁকলে কিন্তু এবারে দেখো এই যে উপরের দিকে মূল বিন্দুগামী সরল রেখা উপরের দিকে পাওয়া যেত না। এবার মূল বিন্দুগামী সরল রেখা হইতো, কিন্তু সেটা হইতো নিচের দিকে। দেখো এইভাবে যে আমি যখন 0 0 বসাবো তখন এই বিন্দু পাবো, যখন x এর মান 1 বসাবো তখন y এর মান আসবে হচ্ছে -2। এই যে x এর মান 1 বসালে y এর মান -2, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে -2, এই বিন্দু পাবো। তাহলে তখন বিন্দুটা হবে এরকম, এর পরবর্তী বিন্দুটা হবে এরকম, তার পরবর্তী বিন্দুটা হবে এরকম। তাহলে সরল রেখা যদি আঁকি তাহলে সরল রেখাটা এইভাবে যাবে, দেখো এইভাবে যাবে। এটা কি ঊর্ধ্বগামী বলো তো, দেখে বলো, এটা কি ঊর্ধ্বগামী হয়েছে, এটা কি হয়েছে নিম্নগামী হয়েছে। এটুকু তো আমরা বুঝলাম, চিত্র দেখে বুঝলাম। কি বুঝলাম? এই যে রেখাটা, এই রেখাটা হয়েছে নিম্নগামী রেখা। এখন তুমি দেখো তো এর ঢাল নির্ণয় করো তো, সে তুমি ট্যান থেটা দিয়ে বের করবা বা ওই যে কোটি দ্বয়ের অন্তর বা ভুজ দ্বয়ের অন্তর দিয়ে বের করবা, যেভাবে খুশি সেভাবে বের করো। তাহলে আমি দুইটা বিন্দু নিই, এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে 1 -2 বিন্দু, আর এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে 2 -4 বিন্দু। তাহলে দেখো এর যে ঢাল, এই ঢাল যে কোটি দ্বয়ের অন্তর, তাহলে কোটি হচ্ছে এই যে -4 -2 কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর হচ্ছে 2 - 1। তাহলে উপরে আমি কত পাচ্ছি
-4 মাইনাসে মাইনাসে +2 নিচে হচ্ছে 1, তাহলে -4 +2 মানে কি -2, কত পাচ্ছি -2। ভালো করে খেয়াল করো, -2, আগে কি পাইছিলাম +2 পাইছিলাম। এবার ঢাল আমি কেমন পাইলাম, ধনাত্মক না ঋণাত্মক, ঋণাত্মক ঢাল পাইলাম। তাহলে ঋণাত্মক ঢাল মানে সেই রেখাটা কেমন, নিম্নগামী, ঊর্ধ্বগামী না। যদি ঢাল ধনাত্মক হয় তাহলে ঊর্ধ্বগামী, আর ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হবে নিম্নগামী। তুমি এখানে ট্যান থিটা দিয়েও বের করতে পারতা, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এভাবেও তুমি বের করতে পারতা। তুমি দেখো যদি এখান থেকে বের করো যে এই কোণ, তাহলে যে এই কোণের এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি, তাহলে এই লম্বের এইটুকের মান হচ্ছে এই যে -4। দেখো এখান থেকে এই যে এইটুকের মান এটা হচ্ছে -2, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -4, আর এখান থেকে এটা হচ্ছে 2। তাহলে এই যে লম্ব হচ্ছে -4 আর ভূমি হচ্ছে 2, তাহলে -4 বাই হচ্ছে 2, তার মানে কত -2। তাহলে এই যে ট্যান থিটা দিয়ে যদি তুমি ঢাল বের করো তাও কিন্তু একই জিনিস আসতেছে, মানে যেভাবে আমি বের করি না কেন একই জিনিস আসতেছে, কিন্তু কেমন আসছে, ঋণাত্মক আসছে। তাহলে ঋণাত্মক ঢাল মানে সেই রেখা হচ্ছে নিম্নগামী, আর ধনাত্মক ঢাল মানে সেই রেখা হচ্ছে ঊর্ধ্বগামী। কি বুঝলাম তো কথাটা? তাহলে আমরা একটু লিখে রাখি যে নেগেটিভ ঢাল বা স্লোপ যদি নেগেটিভ হয় তাহলে সেই রেখা হয় হচ্ছে নিম্নগামী, আর পজিটিভ ঢাল, ধনাত্মক ঢাল এটা যদি হয় তাহলে সেটা হয় হচ্ছে ঊর্ধ্বগামী। এখন আমরা একটু দেখি তো এর মানে আমাদের প্রত্যহিক জীবনে এর ব্যবহারটা কোথায় কোথায় আছে। দেখো এই জিনিসটা আমি বুঝাই। মনে করো এটা হচ্ছে বাংলাদেশের কোভিড সংক্রমণের ঘটনাটা। বাংলাদেশের কোভিড সংক্রমণের ঘটনাটাকে আমি একটা ছকের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই। তো তোমাদের মনে আছে কিনা বাংলাদেশে কোভিড সংক্রমণটা ঘটে হচ্ছে মার্চ ফেব্রুয়ারি মাসের দিকে। তো একেবারে শুরুর দিকে টেস্ট করে কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি পাওয়া যাচ্ছিল না। প্রথম কিছুদিন কিন্তু টেস্ট করে একটা কনস্ট্যান্ট রেটে রোগীর সংখ্যা পাওয়া যাচ্ছিল। যেমন প্রথম দিনে টেস্ট করার পরে রোগীর সংখ্যা হচ্ছে 2 জন, দ্বিতীয় দিন টেস্ট করার পরে রোগীর সংখ্যা 2 জন, তৃতীয় দিন টেস্ট করার পরে রোগীর সংখ্যা 2 জন, এভাবে ছিল। পরবর্তীতে এই জিনিসটা বাড়ে হচ্ছে 3-এর ঘরের নামতা হয়ে, যেমন প্রথম দিনে টেস্ট করে 3 জন, তারপরে 3 দুগুণে 6 জন, তারপরে 9 জন, তারপরে 18 জন, এইভাবে বাড়তেছিল। তো ওইরকম একটা ঘটনাটাকে আমি একটা ছকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। মনে করো এটা হচ্ছে বাংলাদেশের কোভিড সংক্রমণের মার্চ মাসের ঘটনাটা। তো আমি ছকে এই পাশে নিচ্ছি এটা হচ্ছে সপ্তাহ, যে কততম সপ্তাহ, সেই সপ্তাহে টেস্ট করে কতজন পজিটিভ রোগী পাওয়া গেল সেটা নিচ্ছে ছকে এই পাশে। তাহলে এটা হচ্ছে কততম সপ্তাহ, সেই সপ্তাহে টেস্ট করে পজিটিভ রোগী কতজন সেটা হচ্ছে এই পাশে। তো মনে করো মার্চ মাসে আমি ধরে নিলাম, আমার তো এক্সাক্ট জিনিসটা মনে নাই, জাস্ট আমি ধরে নিচ্ছি বোঝার জন্য। সপ্তাহ, প্রথম সপ্তাহ, এই প্রথম সপ্তাহে টেস্ট করে রোগী পাওয়া গেল হচ্ছে 2 জন, দ্বিতীয় সপ্তাহে টেস্ট করে রোগী পাওয়া গেল 2 জন, তৃতীয় সপ্তাহে টেস্ট করে রোগী পাওয়া গেল 2 জন, এবং চতুর্থ সপ্তাহেও টেস্ট করে আমি রোগী পাইলাম 2 জন। এটা হচ্ছে মার্চ মাসের ঘটনাটা। প্রথম দিকে সংক্রমণটা এরকমই ছিল। এর পরবর্তীতে মনে করো এটা হচ্ছে জুন মাসের ঘটনা। জুন মাসে আমরা দেখলাম কি সংক্রমণটা অনেক বেড়ে গেছে। তো এই সংক্রমণটা বেড়ে গেছে, এই জিনিসটাকে আমরা এইভাবে ছকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি যে এটা হচ্ছে সপ্তাহ আর এটা হচ্ছে রোগীর সংখ্যা। তো এবার আমরা দেখলাম কি যে এরকম হলো যে প্রথম সপ্তাহে রোগীর সংখ্যা ছিল 2 জন, দ্বিতীয় সপ্তাহে এটা বেড়ে রোগীর সংখ্যা হয়ে গেছে 4 জন, তৃতীয় সপ্তাহে রোগীর সংখ্যা হয়ে গেছে 6 জন, এবং চতুর্থ সপ্তাহে রোগীর সংখ্যা হয়ে গেছে 8 জন। দেখো আগে একটা কনস্ট্যান্ট ছিল 2 2 2 2, এভাবে কনস্ট্যান্ট রোগীর সংখ্যা ছিল প্রত্যেকটা সপ্তাহে। এবার কিন্তু বাড়ছে 2 থেকে 4, 4 থেকে 6, তারপরে সপ্তাহে হয়েছে 8, এভাবে বাড়ছে। এবার আসো জুলাই মাসের ঘটনাটা। আমরা দেখলাম কি জুলাই মাসের সংক্রমণটা আরো বেড়ে গেছে। তো এই জুলাই মাসের সংক্রমণটাকে আমি এই ছকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। আগের মতো এখানে হচ্ছে সপ্তাহ, আর এখানে ওই সপ্তাহে কতজন রোগী পাওয়া গেল টেস্ট করে পজিটিভ রোগীর সংখ্যা। তো এবার আমরা দেখলাম যে প্রথম সপ্তাহে রোগী পাওয়া গেল হচ্ছে 5 জন, দ্বিতীয় সপ্তাহে রোগী পাওয়া গেল হচ্ছে 10 জন, তৃতীয় সপ্তাহে রোগী পাওয়া গেল হচ্ছে 15 জন, চতুর্থ সপ্তাহে রোগী পাওয়া গেল হচ্ছে 20 জন। তো এবার দেখো সংক্রমণটা আরো বেশি হয়েছে, যে 5, 10, তারপরে 15, তারপরে 20, এইভাবে বাড়ছে। তো আমি দেখতে পাচ্ছি যে তিনটার মধ্যে এখানে সংক্রমণটা বেশি, মানে প্রত্যেকটা সপ্তাহে রোগীর সংখ্যা বেশি পাওয়া গেছে। এখন এই জিনিসটাকে আমি যদি তোমাকে বলি একটা গ্রাফে রিপ্রেজেন্ট করো, তাহলে একটা গ্রাফ আঁকতে হবে, ছকগুলোকে নিয়ে একটা গ্রাফ আঁকতে হবে। তাহলে গ্রাফে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এখন আমরা এক্স অক্ষে বসাবো হচ্ছে সপ্তাহ, কততম সপ্তাহ, আর ওয়াই অক্ষে বসাবো হচ্ছে ওই সপ্তাহে টেস্ট করে কতজন রোগী পজিটিভ পাওয়া গেল। তাহলে এখন আসো প্রথম সপ্তাহে, এটা হচ্ছে প্রথম সপ্তাহ, এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, এটা হচ্ছে তৃতীয় সপ্তাহ, এটা হচ্ছে চতুর্থ সপ্তাহ। তা আমি প্রথমে মার্চ মাসের ঘটনাটাকে আঁকি। এটা মনে করো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই যে এটা হচ্ছে 2। তাহলে আমরা দেখলাম কি যে প্রথম সপ্তাহে, মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা রোগী পাইলাম 2 জন। তাহলে বসাই সেটা, যে প্রথম সপ্তাহে রোগী পাইলাম 2 জন, দ্বিতীয় সপ্তাহে রোগী পাইলাম 2 জন,
তৃতীয় সপ্তাহে রোগী পাইলাম 2 জন, চতুর্থ সপ্তাহে রোগী পাইলাম 2 জন, এই যে বসালাম। এখন এগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে যোগ করলে আমি এরকম একটা রেখা পাবো। তাহলে দেখো তো রেখাটা সেটা এরকম হচ্ছে কিনা, যে এরকম একটা সরল রেখা যেটা এক্স অক্ষের সমান্তরাল। এটা তো এটা কোন মাসের ঘটনা? এটা হচ্ছে মার্চ মাসের ঘটনা। তাহলে আমি এই মার্চ মাসের ঘটনাটা একে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা পাইছি। দেখো প্রথম সপ্তাহে 2 জন, দ্বিতীয় সপ্তাহে 2 জন, তৃতীয় সপ্তাহে 2 জন, চতুর্থ সপ্তাহে 2 জন, এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আসছে। তাহলে এটা আঁকলাম। এবার আসো জুন মাসের ঘটনাটা আঁকবো। জুন মাসে কি হয়েছে? প্রথম সপ্তাহে 2 জন, তাহলে এটাকে লাল কালি দিয়ে আঁকি, যে প্রথম সপ্তাহে 2 জন মানে এই বিন্দুটা। দ্বিতীয় সপ্তাহে 4 জন, দ্বিতীয় সপ্তাহে 4 জন, তাহলে এটা যদি 2 হয় তাহলে এটা হবে হচ্ছে আমাদের 4। আমি এই জিনিসগুলো আগে এঁকে নিই এখানে। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, 14, 16, 18, এটা হচ্ছে 20। তাহলে এবার খেয়াল করে দেখো, প্রথম সপ্তাহে 2 জন লিখলাম, দ্বিতীয় সপ্তাহে হচ্ছে 4 জন। তাহলে দ্বিতীয় সপ্তাহে 4 জন, এটা বসাই এই যে এখানে। এরপরে তৃতীয় সপ্তাহে কত? 6 জন, তাহলে তৃতীয় সপ্তাহে 6 জন এই যে এখানে। চতুর্থ সপ্তাহে কতজন? 8 জন, তাহলে 8 জন, এটা হবে হচ্ছে এখানে এরকম। তাহলে আমি এইগুলাকে যদি সংযোগ করে একটা রেখা আঁকি, তাহলে সেই রেখাটা এরকম মূল বিন্দুগামী একটা রেখার মতো হবে, এরকম হবে। তাহলে এই রেখাটা হচ্ছে কোন মাসের ঘটনা? এটা হচ্ছে জুন মাসের ঘটনা। ক্লিয়ার? ওকে। এবার আমরা জুলাই মাসের ঘটনাটাকে আঁকবো। তাহলে জুলাই মাসের ঘটনাটা একটু খেয়াল করো। জুলাই মাসের সংক্রমণটা কেমন হয়েছে? প্রথম সপ্তাহে 5 জন, দ্বিতীয় সপ্তাহে 10 জন। তাহলে আঁকি আগে। প্রথম সপ্তাহে 5 জন, তাহলে এই যে 4 আর 6 এর মাঝখানে এখানে আছে 5, তাহলে এইটা। দ্বিতীয় সপ্তাহে 10 জন, তাহলে এটা হচ্ছে 10, এই যে দ্বিতীয় সপ্তাহে 10 জন। তৃতীয় সপ্তাহে হচ্ছে 15 জন, তাহলে 14 এবং 16 এর মাঝখানে আছে হচ্ছে 15, এটা হচ্ছে তৃতীয় সপ্তাহের ঘটনা। চতুর্থ সপ্তাহে 20 জন, এটা হচ্ছে 20, এটা হচ্ছে চতুর্থ সপ্তাহের ঘটনা। তাহলে এইগুলাকে সংযোগ করলে দেখো তো এরকম একটা রেখা পাওয়া যাবে, সেটা এরকম একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে, যে এইটা। তো এটা কোন মাসের ঘটনা? এটা হচ্ছে জুলাই মাসের ঘটনা। ক্লিয়ার? এটা জুলাই মাসের ঘটনা। এটাকে এরকম পেছন দিকে বর্ধিত করলে সেটা সেই যে মূল বিন্দুতে মিলবে। তা আমি দেখো এই যে 3টা মাসের ঘটনা আঁকলাম, যে মার্চ মাস, জুন মাস, জুলাই মাস। এখন তুমি একটু এখানে দেখে বলো তো কোন মাসের সংক্রমণটা বেশি, অর্থাৎ সংক্রমণটা ঊর্ধ্বগামী। দেখো জুলাই মাসের সংক্রমণটা বেশি, এটা বেশি ঊর্ধ্বগামী। জুন মাসে তার থেকে একটু কম, এবং মার্চ মাসে সংক্রমণটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, মানে ওইখানে সংক্রমণটা ঊর্ধ্বগামীও না নিম্নগামীও না, একটা কনস্ট্যান্ট রেটে আছে। গ্রাফ থেকে তো আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু জুন এবং জুলাই মাসের মধ্যে জুলাই মাসের এই রেখাটা বেশি ঊর্ধ্বগামী, তাহলে এর ঢালটা বেশি পজিটিভ এবং এর ঢালটা কম পজিটিভ। মানে এই দুইটার মধ্যে যদি আমি তুলনা করি, যেহেতু এই দুইটা ঊর্ধ্বগামী, তাহলে দুইটার ঢালই পজিটিভ হবে। এটুকু তো আমরা বুঝলাম যে এই রেখা দুইটার ঢালই পজিটিভ হবে। এখন কোনটা বেশি পজিটিভ হবে? যেটা বেশি ঊর্ধ্বগামী সেটা বেশি পজিটিভ হবে। তাহলে এটা বেশি ঊর্ধ্বগামী, তাহলে এটা বেশি পজিটিভ। এটা হচ্ছে একটু কম ঊর্ধ্বগামী, এর তুলনায় কম ঊর্ধ্বগামী, তাহলে এটা একটু কম পজিটিভ হবে এই দুইটার মধ্যে। তাহলে আমরা দেখি তো, ঢাল বের করে দেখি তো যে ঘটনাটা আসলে সত্যি কিনা। তাহলে ঢাল বের করতে গেলে কোটিদ্বয় অন্তর বাই ভুজদ্বয় অন্তর আমাদের 2টা বিন্দু হলে হবে। তাহলে এরকম আমরা 2টা বিন্দু নিই। এই বিন্দুটা ছিল হচ্ছে 1,5 বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 210 বিন্দু। তাহলে আমি যদি এই যে জুলাই মাসের রেখার ঢাল নির্ণয় করি, যে কোটিদ্বয়ের অন্তর 10 বিয়োগ 5, নিচে হচ্ছে 2 বিয়োগ 1, তাহলে ঢালটা হচ্ছে +5 এবং তার সামনে কি আছে? প্লাস। তার মানে প্লাস মানে অবশ্যই ঊর্ধ্বগামী। হ্যাঁ দেখতেছি ঊর্ধ্বগামী হয়েছে। এবং মান কত? ঢালের মান কত? 5। জুন মাসের ঘটনাটা দেখি, যে জুন মাসে আমরা ঢাল নির্ণয় করবো। তাহলে ঢাল নির্ণয় করতে গেলে এই বিন্দুটা দেখি, এই বিন্দুটা হচ্ছে 1-2 বিন্দু, আর এই বিন্দুটা ছিল হচ্ছে 2-4 বিন্দু। তাহলে এখানে যদি আমি ঢাল বের করি জুন মাসের জন্য, তাহলে এটা হচ্ছে 4 - 2, কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর হচ্ছে 2 - 1, তাহলে ঢালটা হচ্ছে +2। তাহলে দেখো এর ঢালটা কি হয়েছে? প্লাস, তার মানে ঊর্ধ্বগামী, কিন্তু কত? 2। এটা হচ্ছে +5, এটা হচ্ছে +2। তাহলে এর ঢাল বেশি বলে এ বেশি ঊর্ধ্বগামী, এর ঢাল কম বলে এ কম ঊর্ধ্বগামী, এর তুলনায় কম ঊর্ধ্বগামী। তাহলে ঢাল দেখে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি। তাহলে দেখো কোন মাসে সংক্রমণ বেশি। আমার যদি এই জিনিসটা এই যে ছকের মাধ্যমে দেওয়া না থাকতো, মনে করো এই ছকগুলো আমাদের দেওয়া নেই, তাহলে ছকগুলো না দিয়ে আমাদের এরকম একটা গ্রাফ এঁকে দিছে। তাহলে গ্রাফ এঁকে দিলে গ্রাফ দেখে আমরা বুঝতে পারতাম না যে কোন মাসে সংক্রমণটা বেশি হচ্ছে। তো এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি কার মাধ্যমে? গ্রাফও মনে করো দেওয়া নেই, মনে করো গ্রাফও দেওয়া নেই, শুধু এইভাবে বলা আছে যে জুলাই মাস, এই জুলাই মাসে এর ঢাল হচ্ছে +5, সংক্রমণের ঢাল মানে কোভিড সংক্রমণের ঢাল কত? +5। জুন মাসে কোভিড সংক্রমণের ঢাল এটা হচ্ছে +2। তাহলে এই দুইটা দ্বারা তুমি কি বোঝো? তাহলে দেখো তুমি ঢাল সম্পর্কে যদি না জানো তাহলে তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না। কিন্তু এখন তুমি জানো যে ঢাল, আমি বুঝে গেছি যে ঢাল বলতে আসলে কি বুঝাই।
তাহলে তুমি তখন বুঝে ফেলবা আচ্ছা দুটাই ঢালই প্লাস, তার মানে দুটাই হচ্ছে ঊর্ধ্বগামী, কিন্তু এটা বেশি প্লাস, তার মানে হচ্ছে বেশি ঊর্ধ্বগামী, আর এটা হচ্ছে কম প্লাস, এটা হচ্ছে কম ঊর্ধ্বগামী। তাহলে এই দুইটার মধ্যে জুলাই মাসে রেখাটা বেশি ঊর্ধ্বগামী, তার মানে সংক্রমণটা বেশি, এবং জুন মাসের সংক্রমণটা তুলনামূলক জুলাই মাসের তুলনামূলক কম। এই জিনিসটা দেখো ঢালের সাহায্যে আমরা বুঝে গেছি। আমাদের যদি গ্রাফ এখানে দেওয়া নাও থাকে, আমাদের যদি এরকম ছক দেওয়া নাও থাকে, তাহলে ঢাল থেকে কিন্তু আমরা এই ডিসিশনটা নিতে পারি। ক্লিয়ার? এখন দেখো আরেকটা কথা আছে, মার্চ মাসে তাহলে কি হইলো? দেখো মার্চ মাসে ঢাল হচ্ছে 0। মার্চ মাসের ঢালটা প্লাসও না, প্লাস সামথিংও না, মাইনাস সামথিংও না, মার্চ মাসের ঢালটা হয়েছে 0। তার মানে এটা বাড়েও নাই, কমেও নাই, একটা কনস্ট্যান্ট রেটে আছে। এবং দেখো তাই হয়েছে, প্রথম সপ্তাহে 2 জন, দ্বিতীয় সপ্তাহে 2 জন, তৃতীয় সপ্তাহে 2 জন, চতুর্থ সপ্তাহেও 2 জন। দেখো একটা কনস্ট্যান্ট মানেই আছে, বাড়েও নাই আবার কমেও নাই, এই কারণে ঢাল হয়েছে 0। তো ঢালটা আমরা বের করি, দেখি তো ঢাল কেমনে 0 হয়। তাহলে এর ঢাল, এটা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর। তাহলে তুমি যে কোনো দুইটা বিন্দু নাও, মনে করো এই বিন্দুটা, এটা হচ্ছে 1 2 বিন্দু, আর এটা হচ্ছে 2 2 বিন্দু। তাহলে কোটি দ্বয়ের অন্তর মানে 2 - 2, আর ভুজ দ্বয়ের অন্তর মানে 2 - 1। তাহলে 2 - 2 মানে 0, আর 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয়। তাহলে 0 ঢাল মানে বৃদ্ধিও না, হ্রাসও না। তাহলে কি হবে সেটা? 0 ঢালের রেখাটা কেমন হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে ঢাল দিয়ে দেখো আমরা এই জিনিসটা বুঝতে পারি। এবার তোমাদের মনে করো আমি একটা খুশি সংবাদ দিই। খুশি সংবাদটা হচ্ছে এরকম, মনে করো এটা হচ্ছে আগস্ট মাসের ঘটনা, বাংলাদেশে কোভিড সংক্রমণে আগস্ট মাসের ঘটনা। আমরা ধরে নিচ্ছি যে আগস্ট মাসে সংক্রমণ হারটা আস্তে আস্তে কমতেছে। তাহলে আমরা এই যে ছক, এই ছকের এই পাশে বসায় হচ্ছে সপ্তাহ, আর সেই সপ্তাহে টেস্ট করে পজিটিভ রোগীর সংখ্যা। তো ধরে নাও যে প্রথম সপ্তাহে টেস্ট করে আগস্ট মাসে রোগী পাওয়া গেল হচ্ছে 6 জন, দ্বিতীয় সপ্তাহে টেস্ট করে রোগী পাওয়া গেল 4 জন। তাহলে দেখো যে 6 থেকে 4 হয়েছে, রোগীর সংখ্যা আস্তে আস্তে কমতেছে। তৃতীয় সপ্তাহে রোগী পাওয়া গেল হচ্ছে 2 জন, এবং চতুর্থ সপ্তাহে টেস্ট করে পজিটিভ রোগী পাওয়া গেল হচ্ছে 0 জন। তার মানে চতুর্থ সপ্তাহে টেস্ট করে কোভিড পজিটিভ আর কোনো রোগী বাংলাদেশে পাওয়া যায়নি। তার মানে ওই দিন বাংলাদেশ করোনা মুক্ত হয়ে গেছে। ক্লিয়ার কথাটা? এখন আমি যদি তোমাকে এই জিনিসটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করতে বলি, তাহলে তুমি গ্রাফে এভাবে আঁকবা। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং ওয়াই অক্ষে তুমি কি নাও? পজিটিভ রোগীর সংখ্যা নাও। আর এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষে কি নাও? এক্স অক্ষে নিও সপ্তাহ। ওকে, তো এটা হচ্ছে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ। আর এটা হচ্ছে যে 1 2 3 4 5 6। তাহলে এই পয়েন্টগুলো এখন আমি এই গ্রাফে বসাবো। তাহলে প্রথম সপ্তাহে রোগীর সংখ্যা কত ছিল? 6 জন, এই বিন্দুটা। দ্বিতীয় সপ্তাহে কতজন? দ্বিতীয় সপ্তাহে হচ্ছে 4 জন, এই বিন্দুটা। তৃতীয় সপ্তাহে কতজন? 2 জন, এই বিন্দুটা। এবং চতুর্থ সপ্তাহে কতজন? 0 জন, এই বিন্দুটা। এখন এই যে 4টা পয়েন্ট আমি পেয়ে গেছি, এখান থেকে আমি যদি রেখা আঁকি, গ্রাফ আঁকি, তাহলে এরকম হবে যে এইখান থেকে তারপরে এই বিন্দুতে, তারপরে এই বিন্দুতে, তারপরে গিয়ে এখানে। তাহলে দেখো এই গ্রাফে এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু নিম্নগামী, যে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। নামতে নামতে এই যে চতুর্থ সপ্তাহে এসে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা হয়ে গেছে 0 জন, অর্থাৎ এক্স অক্ষে যখন 4, ওয়াই অক্ষে তখন হয়ে গেছে 0। ক্লিয়ার? তা আমরা তো চিত্র এঁকে বুঝতে পারতেছি যে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে একটা নিম্নগামী রেখা, নিম্নগামী সরল রেখা। তো আমরা তো এইটুকু জানি যে নিম্নগামী সরল রেখার ঢাল হয় হচ্ছে ঋণাত্মক। তাহলে এই যে রেখাটা, এই রেখাটার ঢাল ঋণাত্মক হবে। তা আমরা একটু বের করে দেখি তো ঢাল ঋণাত্মক হয় না। ঢাল বের করতে গেলে কি লাগে? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমরা দুইটা বিন্দু নিই, যে কোনো দুইটা বিন্দু নিই। তো এই বিন্দুটার স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক হচ্ছে 3 2। এটার স্থানাঙ্ক কত? 2 4। তাহলে ঢাল কোটি দ্বয়ের অন্তর, তাহলে কোটি দেখো 2 - 4, কোটি দ্বয়ের অন্তর। ভুজ দ্বয়ের অন্তর 3 - 2, 3 - 2। তাহলে উপর হচ্ছে -2, নিচে হচ্ছে 1, তাহলে ঢাল থাকতেছে -2। তাহলে দেখো মানটা হচ্ছে 2 এবং তার সামনে মাইনাস, তাহলে ঢাল মাইনাস মানে নিম্নগামী, নিচের দিকে নামতেছে। তাহলে সরল রেখাটাই দেখো নিম্নগামী, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তার যে কোণটা, সেই কোণটা হচ্ছে একটা স্থূলকোণ। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক, তার সাথে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ। এবং স্থূলকোণ যদি হয় তাহলে ট্যান থেটা, ট্যান স্থূলকোণ, এই থেটা যদি স্থূলকোণ হয় তাহলে সেই ট্যান থেটা হয় ঋণাত্মক। তুমি ক্যালকুলেটর দিয়ে দেখো, ট্যান 90 ডিগ্রি একটা বেশি মান, ক্যালকুলেটর দিয়ে দেখো, সেটা অবশ্যই ঋণাত্মক আসবে। তা আমরা বুঝলাম যে এই যে রেখাটা, এই রেখাটা নিম্নগামী, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে যে কোণ তৈরি করে সেই কোণটা হচ্ছে স্থূলকোণ, এবং ঢালটা হয়ে গেছে ঋণাত্মক। এটা আমরা গ্রাফ দেখে বুঝলাম। এবং দেখো যে নিচের দিকে নামতে নামতে এই যে চতুর্থ সপ্তাহে এসে রোগীর সংখ্যা হয়ে গেছে 0, যেটা আমাদের দেশের জন্য একটা সুখবর। এখন এই জিনিসটাকে আমি তোমাকে ছক এঁকে বুঝাচ্ছি যে হ্যাঁ সংক্রমণটা নিচের দিকে নামতেছে, গ্রাফ এঁকে বুঝাচ্ছি যে হ্যাঁ নিচের দিকে নামতেছে, সংক্রমণটা আস্তে আস্তে কমতেছে। তো এই জিনিসটাকে আমি গ্রাফ দিয়ে এঁকে বা ছক দিয়ে এঁকে বোঝানোর দরকার ছিল না, এটাকে আমি সহজে ঢাল দিয়ে বলতে পারতাম। এভাবে আমি বলতে পারতাম যে আগস্ট মাসে বাংলাদেশের কোভিড সংক্রমণের যে গ্রাফ, সেই গ্রাফের ঢালটা হচ্ছে ঋণাত্মক। আমি তোমাকে এইভাবে বললাম যে বাংলাদেশে আগস্ট মাসে কোভিড সংক্রমণের গ্রাফের ঢাল হচ্ছে ঋণাত্মক। তাহলে তুমি যেহেতু ঢাল সম্পর্কে বোঝো,
তাহলে কিন্তু তুমি বুঝতে পারতা হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা সুখবর, যে আগস্ট মাসে কোভিড সংক্রমণের যে গ্রাফ তার ঢাল ঋণাত্মক মানে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, সংক্রমণটা কমতেছে, কমতে কমতে একটা পয়েন্টে গিয়ে সংক্রমণটা হয়ে যাবে শূন্য, অর্থাৎ ওই দিন গিয়ে বা ওই সপ্তাহে গিয়ে মানে সংক্রমিত রোগীর সংখ্যা বা কোভিড পজিটিভ রোগীর সংখ্যা সেটা আমি পাবো হচ্ছে শূন্য। তো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে এই যে ঘটনাটা দ্বারা বুঝতে পারবো বা ঢাল দিয়ে আমরা বুঝতে পারবো যে আস্তে আস্তে বাংলাদেশ থেকে করোনা পজিটিভ রোগীর সংখ্যা কমতে কমতে একেবারে শূন্যতে চলে আসছে, মানে বাংলাদেশ করোনা মুক্ত হয়ে গেছে। তো দেখো এই যে ঢালের ব্যবহারটা হচ্ছে এইটা, তাহলে ঢাল দিয়ে আমরা এই জিনিসগুলোকে খুব সহজে রিপ্রেজেন্ট করতে পারি। এবং তোমরা দেখবা অনেক সময় নিউজে দেখায় বিভিন্ন জিনিস, শেয়ার মার্কেটের নিউজ বলো বা অনেক সময় নিউজে ধরো গ্রাফ দিয়ে দেখায়, তো সেখানে অনেক সময় যে স্লোপ বা ঢাল দিয়ে জিনিসগুলোকে বুঝাই দেয়। তাহলে ঢাল যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। যে মনে করো ঢাল সম্পর্কে বোঝে না, সে কিন্তু এই জিনিসগুলো আর বুঝতে পারবে না। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ঢাল খুব সহজে বোঝার জন্য বা খুব সহজে ফিল করার জন্য আমাদের শ্রদ্ধেয় চমক ভাইয়ের খুব সুন্দর একটা উদাহরণ আছে, এই উদাহরণটা আমি তোমাদের একটু বুঝাই দিতে চাই। তো খেয়াল করো, উদাহরণটা হচ্ছে এরকম যে একটা লোক, তার 5টা ছেলে আছে। কয়টা ছেলে? 5টা ছেলে। এই 5টা ছেলের নাম হচ্ছে আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, ABCDE। মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় তার এই 5 ছেলেকে ডাকছে, ডাকার পরে প্রত্যেক ছেলের হাতে 40 টাকা করে দিয়ে গেছে। কয় টাকা? 40 টাকা। তাহলে মৃত্যুর সময় মানে সময় গণনা শুরু, এই কারণে এটাকে আমি শূন্য দিয়ে লিখলাম, এই যে সময়টা হচ্ছে শূন্য, এই সময় থেকে শুরু হলো। তাহলে এই সময়ে প্রত্যেকের হাতে, এই যে ABCDE প্রত্যেকের হাতে 40 টাকা করে আছে। এবার কেউ হয়তো এই টাকাটাকে খাটাবে, কোনো ব্যবসায় খাটাবে, খাটায় লাভ করবে, কেউ লোকসান করবে, কেউ হয়তো এই টাকাটাকে কোথাও খাটাবে না, বালিশের নিচেই রেখে দিবে। তো আমি এখন দেখতে চাই যে কার হাতে কত টাকা আছে 2 বছর পরে। তো এটা হচ্ছে 2 বছর পরের হিসাব। তো আমি দেখতেছি কি 2 বছর পরে আবুলের হাতে আছে 60 টাকা। আবুলের হাতে ছিল, তার বাবা তো দিয়ে গেছিল 40 টাকা, এখন হাতে আছে 60 টাকা, তার মানে 20 টাকাও লাভ করছে। বাবুলের হাতে আছে 30 টাকা, তার মানে দিয়ে গেছিল 40, এখন 30 আছে, তার মানে 10 টাকা খোয়াইছে, 10 টাকা নষ্ট হয়ে গেছে। এবার কাবুলের হিসাবে কাবুলের হাতে আছে আবার 40 টাকা, ছিল 40, তার কাছে আছে 40, তার মানে ও ওই 40 টাকা নিয়ে বালিশের নিচে রেখে দিয়েছে, কোথাও খাটায় নাই, ওর কোনো লাভও হয় নাই, লোকসান হয় নাই। ডাবুল, তার হাতে আছে 80 টাকা, 40 টাকা দিয়ে গেছিল 80 টাকা, তার মানে ওর আরো বেশি লাভ হয়েছে, দ্বিগুণ টাকা লাভ করছে সে। ইবুল, তার হাতে আছে 20 টাকা, দিয়ে গেছিল 40 টাকার বাবা, এখন আছে 20 টাকা, তার মানে 20 টাকা খোয়াইছে। তো আমি যদি বলি যে 5 ছেলের মধ্যে সবচেয়ে ভালো ছেলে কে? সবচেয়ে ভালো ছেলে হচ্ছে ইবুল, সে 20 টাকা খোয়াইছে, তার মানে খুব ভালো গুণধর ছেলে না? ওকে, এখন আসো 4 বছর পর আর 6 বছর পরের হিসাব কি হবে? তা আমি দেখলাম কি যে 4 বছর পর আবুল, তার হাতে আছে 80 টাকা, 6 বছর পর আছে 100 টাকা, তার মানে দেখো এই যে 40 টাকা থেকে সে 100 টাকায় চলে গেছে, তার মানে এর অনেক লাভ হয়েছে। বাবুল, তার হচ্ছে 40, 30, তারপরে 20, তারপরে 10, আস্তে আস্তে 10 টাকা করে কমতেছে, 2 বছর প্রতি তার 10 টাকা করে কমছে। কাবুল, তার 40, 40, 40, 40, মানে ওর 40 টাকায় আছে, ওই টাকাটা সে খাটায় নাই কোথাও, বালিশের নিচে রেখে দিছে। ডাবুলের কি হয়েছে? 40, 80, 120, 160, এর সবচেয়ে বেশি লাভ হয়েছে, এই ব্যবসায় খাটায় এই জিনিসটাকে সবচেয়ে বেশি লাভ করছে। এরপরে ইবুল, সে কি করছে? 40, তারপরে 20, তারপরে 4 বছর পরে 0 টাকা, 4 বছর পরে এর হাতে আর কোনো টাকা নাই, 6 বছর পরে আছে -20 টাকা। তো -20 টাকা কিভাবে হয়? মানে ওর কাছে এমনি তো টাকা নাই, ও আরো কারোর কাছ থেকে ধার করে নিয়ে বসে আছে, এই কারণে ওর হাতে আছে এখন -20 টাকা, মানে 20 টাকা ঋণ আছে ওর হাতে। তো এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমি গ্রাফে আঁকবো। তাহলে দেখো গ্রাফে আঁকি, প্রথমে কাবুলের ঘটনাটাকে আঁকবো। কাবুলের কি হয়েছিল? 40, 40, 40, 40, একই টাকায় ছিল। তাহলে এটা হচ্ছে এই যে 2 বছর, তাহলে 2 বছরে এর হাতে আছে 40 টাকা, তারপরে এই যে 4 বছরে তার হাতে আছে 40 টাকা, তারপরে এই যে 6 বছরে তার হাতে আছে 40 টাকা, আর এই যে শূন্য সময়ে তার বাবা দিয়ে গেছিল এই যে 40 টাকা। তাহলে এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক এটা হচ্ছে 040। ক্লিয়ার? তাহলে এই যে কাবুলের ঘটনাটাকে আমি আঁকলাম। এবার আসো আবুলের ঘটনাটাকে আঁকবো। আবুলের কি হয়েছে? 40, 60, 80, 100। তাহলে দেখো 2 বছরে এটা হয়েছে 60, এই যে এই বিন্দুটা 260, তারপরে 4 বছরে এটা হয়েছে 80, এইটা, এবং 6 বছরে গিয়ে এটা হয়েছে 100। এই যে দেখো তার লাভ হয়েছে, ঊর্ধ্বগামী একটা রেখা পাইছি। ডাবুলের ঘটনাটা কি? এটা হচ্ছে ডাবুল 40, 80, 120, 160। তাহলে এই যে 0 সময় 40 ছিল, 2 হয়েছে 80, এই বিন্দুটা, তারপরে 4 হয়েছে 120, এবং এই যে 6 হয়েছে 160, এই যে আঁকলাম। এখন আসো বাবুলের ঘটনাটা। বাবুল হচ্ছে 40, 30, 20, 10, কমছে। তাহলে এই যে এটা হচ্ছে বাবুলের ঘটনা। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, এটা ছিল 040, আর এটা হচ্ছে 230, এটা হচ্ছে 420,
আর এটা হচ্ছে 6, 10 এই বিন্দুর স্থানাঙ্ক। ইবুল যে তার কি হয়েছে 40, তারপরে 20, তারপরে 0, তারপরে -20। তাহলে 0-তে 40, 2-এ হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 220, এটা হচ্ছে 400 এটা। আর 6 এই যে 6 বছরে দেখো -20, যে -20, তাহলে 6 বছরে গিয়ে সে কারো কাছ থেকে 20 টাকারও ঋণ নিয়ে বসে আছে, তাহলে এটা হচ্ছে যে -20। তাহলে আমি প্রত্যেকটা পয়েন্টকে গ্রাফে আঁকলাম, একে এরকম একটা গ্রাফ আমি পাইলাম। এখন একটু খেয়াল করে দেখো কার উন্নতি হয়েছে আর কার অবনতি হয়েছে। এই যে কাবুল, তার উন্নতিও না অবনতিও না, তার ঢাল বা তার রেখা এক্স অক্ষের সমান্তরাল, ঢাল তাহলে 0। আমি যদি এর ঢাল বের করি, এর ঢাল, তাহলে ঢাল বের করলে ঢাল কত আসবে? 0 আসবে। ঠিক আছে, কিভাবে দেখো, এই যে কোটি দ্বয়ের অন্তর 40 বিয়োগ 40, তাহলে 40 বিয়োগ 40 করো, ঢাল কত হবে? 0। ঠিক আছে, এর ঢাল যদি আমি বের করি, যে এই যে আবুল তার ঢাল, তাহলে তার ঢালটা একটু হিসাব করো, দেখো যে কোনো দুইটা বিন্দু নাও, তাহলে 80 বিয়োগ 60, 80 বিয়োগ 60, আর নিচে হচ্ছে 4 বিয়োগ 2। ঠিক আছে, তাহলে উপরে কত থাকতেছে? 20, আর নিচে কত থাকতেছে? 2, তাহলে এটা হচ্ছে +10। ওকে, এর ঢালটা হচ্ছে +10। ডাবুলের ঢাল দেখি, এর ঢাল দেখি। ডাবুলের হচ্ছে 120 বিয়োগ হচ্ছে 80, 4 বিয়োগ হচ্ছে 2, তাহলে উপরে থাকতেছে হচ্ছে আমার 40 ডিভাইডেড বাই হচ্ছে 2 +20। এবার যদি আমি বাবুলের ঢাল হিসাব করি, তাহলে বাবুলের ঢাল এটা হবে হচ্ছে 10 - 20 ডিভাইডেড বাই 6 - 4, তার মানে -5। যদি ইবুলের ঢাল হিসাব করি, ইবুলের ঢাল -20 কোটি দ্বয়ের অন্তর, তাহলে -20 - 0 ডিভাইডেড বাই 6 - 4, তাহলে এর ঢাল আসবে হচ্ছে -10। এবার দেখো সবার ঢাল আমি বের করে ফেলছি, তো তার মধ্যে কাবুলের ঢাল এটা আসছে 0, তাহলে ঢাল 0 মানে এটা প্লাসও না মাইনাসও না, নিম্নগামীও না ঊর্ধ্বগামী না, তাহলে এক্স অক্ষের সমান্তরাল। দেখো সেটা হয়েছে কিনা। এবার এই দুইটার দিকে তাকাও, আবুল আর ডাবুলের দিকে তাকাও। আবুল আর ডাবুলের মধ্যে দুটা ঢালই হয়েছে ধনাত্মক, তাহলে ধনাত্মক মানে ঊর্ধ্বগামী। দেখো দুটাই ঊর্ধ্বগামী হয়েছে, দুটাই উপরের দিকে উঠতেছে। এখন কোনটা বেশি ঊর্ধ্বগামী এটা বুঝবো কিভাবে? কারটা বেশি পজিটিভ। এটা হচ্ছে +10, এটা হচ্ছে +20, তাহলে এরটা বেশি পজিটিভ, এরটাই বেশি ঊর্ধ্বগামী। তাহলে ঢাল যার বেশি পজিটিভ সে বেশি ঊর্ধ্বগামী হয়েছে জিনিসটা। এবার এই যে বাবুল আর ইবুলের কথা চিন্তা করি, বাবুল এবং ইবুল উভয়ের ঢালই হয়েছে ঋণাত্মক। দেখো এই যে -10 -5 ঋণাত্মক, তাহলে ঢাল ঋণাত্মক মানে রেখা নিম্নগামী, তাহলে দেখো যে নিচের দিকে নামতেছে নিম্নগামী। এখন কোনটা বেশি নিম্নগামী বুঝবো কিভাবে? যার ঢাল বেশি ঋণাত্মক সে বেশি নিম্নগামী। এই দুইটার মধ্যে এটা -5, এটা -10, দুটাই ঋণাত্মক, কোনটা বেশি ঋণাত্মক? এটা বেশি ঋণাত্মক, এই কারণে এটা হচ্ছে বেশি নিম্নগামী। তাহলে ঢাল দেখে এই জিনিসটা তো আমরা বুঝতে পারতেছি। তাহলে এবার তুমি একটা জিনিস বলো তো, এই যে ঢাল দেখে আমরা এই জিনিসটা বলতে পারি কিনা কার বেশি উন্নতি হয়েছে আর কার বেশি অবনতি হয়েছে? দেখো উন্নতি কার কার হয়েছে আর অবনতি কার কার হয়েছে। দেখো এই দুইটার উন্নতি হয়েছে, এই দুইটার উন্নতি হয়েছে, যে এরা লাভ করছে এদের উন্নতি হয়েছে। আর এই যে দুইটা, এই দুইটার কি হয়েছে? অবনতি হয়েছে, অবনতি, এদের লোকসান হয়েছে। তাহলে ঢাল দেখে এই যে উন্নতি না অবনতি এই জিনিসটা আমরা বুঝতে পারি, যে ঢাল ধনাত্মক উন্নতি, ঢাল ঋণাত্মক অবনতি। এই যে উন্নতি অবনতি এই কথাটার মধ্যে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম জড়িত। এই যে উন্নতি, এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা হবে যেরকম উদ্যোগনতি, ঊর্ধ্বনতি। নতি মানে কি? ঢাল, তাহলে ঊর্ধ্বনতি মানে ঢাল উপরের দিকে, ঢাল ঊর্ধ্ব। ঠিক তেমনি ভাবে অবনতি, তাহলে ওই যে অবযোগ নতি, এই যে সন্ধি বিচ্ছেদ করলে এরকম পাওয়া যায় আর কি। তাহলে এই যে নতি হচ্ছে নিচের দিকে। তাহলে দেখো এই যে কথাগুলো, এই কথাগুলো পুরাটাই কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল কথা। তা আমরা এই যে ঢাল দেখে বুঝতে পারি যে কার উন্নতি হচ্ছে কার অবনতি হচ্ছে। তাহলে এই যে ঢাল জিনিসটাকে এখন আমরা আশা করি ফিল করতে পারবো, যে এই যে উদাহরণটা, এই উদাহরণটা দিয়ে ঢাল জিনিসটাকে আমরা ফিল করতে পারবো। ক্লিয়ার জিনিসটা? তাহলে আজকের ক্লাসে আমরা এই যে ঢাল সম্পর্কে পড়লাম, এই ঢাল কিন্তু সরল রেখার ঢাল সম্পর্কে পড়ছি। আমরা কিন্তু বক্ররেখার ঢালকে এখনো পড়ি নাই। বক্ররেখার ঢাল কিভাবে বের করা যায়, কিভাবে বক্ররেখার ঢাল থেকে আমরা কোনো ডিসিশন নিতে পারি, এই জিনিসগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা পড়ি নাই। তো এটা আমরা পরের লেকচারে পড়বো। তাহলে আজকের লেকচারে আমরা কি পড়লাম বলতো? সরল রেখার ঢাল। তাহলে এই জিনিসটা, এই যে আজকের লেকচারটা, এটা খুব সুন্দর করে তোমরা নোট করবা এবং খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবা, ফিল করার চেষ্টা করবা। তুমি যদি ফিল আনতে পারো তাহলে কিন্তু এই যে ম্যাথের এই ব্যাপারগুলো সম্পর্কে তোমার ক্লিয়ার একটা আইডিয়া থাকবে, তুমি ডিফারেন্সিয়েশনটাকে খুব ভালো করে বুঝতে পারবা। তুমি যদি ঢাল জিনিসটাকে ফিল না করতে পারো, ডিফারেন্সিয়েশন এই জিনিসটাকেও তুমি ফিল করতে পারবা না। ওকে, ধন্যবাদ সবাইকে।